হাম পরিস্থিতি নিয়ে সরকার দায় এড়াতে পারে না, সরকার এটা নিয়ে লুকোচুরি খেলছে, সরকার হামের পরিস্থিতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এরকম বক্তব্য আমরা দেখেছি রাজনীতির মাঠে। এটাকে কি শুধু রাজনৈতিক বক্তব্য বা সেটার কৌশল দেখবেন প্রতিপক্ষকে ঘায়েল করে, নাকি এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? আপনি নিজেও একজন চিকিৎসক। যারা বলে এটা তারা ব্যাখ্যা করলে ভালো হতো। হামের জন্য সরকার দায়ী হবে কেন? হামের জন্য যা কি দায়ী সেটা এরই মধ্যে বহুবার আলোচিত হয়েছে। প্রত্যেকে এখন জানে হামের জন্য কি দায়ী। আমাদের টিকা যে ব্যবস্থা সেটা বিপর্যস্ত হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, এবং টিকা দেয়ার হার এবং টিকার সরবরাহের যে অপ্রতুলতা দুইটাই কম ছিল। এবং এই টিকা সরবরাহের অপ্রতুলতা একদিকে যেমন হয়েছে, একটা ভ্যাকসিনেশন গ্যাপ তৈরি হয়েছে, একই সাথে টিকা আছে কিন্তু টিকা জায়গা মতো পৌঁছে দেওয়ার জায়গাতেও ওই সরকার ব্যর্থ হয়েছিলেন। কেননা যারা টিকা দেন, যারা টিকা নিয়ে যান, যারা টিকা সংরক্ষণ করেন, এদেরকে বেতন দেয় নাই। কারণ এই পুরো প্রক্রিয়াটা একটা সমন্বিত পরিকল্পনার অধীনে ছিল। যে পরিকল্পনাটি প্রথমত সরকার চালু রাখেন নাই, অন্তর্বর্তী সরকার। আবার এটাকে যখন নবায়ন করার জন্য বা এটাকে চালু করার জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে এবং এটা চালু করতে বলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার যারা দায়িত্বে ছিলেন সেখানে সহকারী উপদেষ্টা সাইদুর রহমান সাহেবের নেতৃত্বে একটা মিটিংয়ে 1.06 ট্রিলিয়ন টাকার 5 বছর একটা এই প্রকল্পটি চালু করার কথা ছিল। উনি সেটা বাতিল করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এটা হবে না। শুধু বাতিলই করেন নাই, সব জায়গাতে চিঠিপত্র দিয়ে দিয়েছিলেন যে এটা আর হবে না। কিন্তু হবে না, কিন্তু এই কাজটা তো চালু রাখতে হবে। প্রকল্প হবে না কিন্তু কাজ চালু রাখবেন, তার কাজ চালু রাখতে গেলে টাকা দরকার হবে, সেই টাকা তারা দেন নাই। অথচ স্বৈরতান্ত্রিক সরকার যতই বলা হোক, আওয়ামী লীগ কিন্তু জুন মাসের বাজেটে এই টাকাটা বরাদ্দ দিয়েছিল 41,000 কোটি টাকার বেশি। তাহলে সেই টাকাটা তাদের ওইখানে খরচ করতে কোনো আইনগত বাধা ছিল না, কিন্তু তারা সেটা করেন নাই। তারা কি বলেছেন? এখানে অব্যবস্থাপনা আছে, এখানে অনেক ত্রুটি হয়, এইখানে দুর্নীতি আছে, এইসব কথাবার্তা বলেছিলেন। কিন্তু সেই দুর্নীতি তো তারা আবিষ্কার করে কোনো শাস্তির বিধান বা কাউকে দায়ী করতে পারেন নাই, সেটা তদন্ত করে খুঁজেও বের করেন নাই। তারা কেবলমাত্র দুর্নীতির অজুহাত দেখিয়ে পুরো জিনিসটাকে বন্ধ করেছেন, অব্যবস্থাপনার কথা বলে আরো বৃহৎ অব্যবস্থাপনা তৈরি করেছেন। ফলে এটা হচ্ছে কারণ। তো সেই কারণের জন্য তো বিএনপির এই এখনকার যে সরকার, সেই সরকার তো দায়ী নয়। রাজনীতির কথা যেহেতু আসছে, সরকারের ভূমিকা নিয়েও কথা হচ্ছে। সরকার ভালো করলে নিশ্চয়ই প্রশংসা হবে, একই সাথে সমালোচনা হবে যদি সেখানে কোনো ঘাটতি থেকে থাকে। তাহলে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের পরে সংসদে সবচেয়ে অনেক দিন পরে, অনেক বছর পরে একটা বলিষ্ঠ বিরোধী দল পাওয়া গেছে, বা রাজনৈতিক যে দলগুলো তারাও আগের থেকে যে কোনো সময় থেকে অনেক বেশি সচেতন। হামের এই পরিস্থিতিতে, দেশের এই রকম ক্রাইসিস মোমেন্টে তাদের ভূমিকাকেও কিভাবে দেখেন, একটু আপনার কাছে সংক্ষেপে একটু বলিষ্ঠ বিরোধী দল আমরা কিভাবে মানে বুঝি? বলিষ্ঠ বিরোধী দল হচ্ছে যারা জনগণের প্রয়োজনে, জনগণের জন্য যা কিছু করতে সরকার কোনো কারণে দ্বিধাগ্রস্ত অথবা অবহেলা করছেন অথবা করছেন না অথবা ভাবছেন না, জনগণের হয়ে তারা সেই দাবিগুলি তুলে ধরেন। এইটা হচ্ছে বলিষ্ঠ বিরোধী দল। বলিষ্ঠ বিরোধী দল তো গিয়ে বলে না আমি ইউনের পাশে বসতে পারবো না, আমাকে অফিস দেন, আমি ইউনের পাশে বসতে আমার খারাপ লাগে। 2 দিন আগে এমপি ছিল না যখন, তখন কোথায় গিয়ে বসতো? তখনও তাদের এলাকাতে তাদের বসার জায়গা ছিল না। তো এইটাকে বলিষ্ঠ বিরোধী দলের চেহারা? তারপরে তারা বললো আমরা গাড়ি ছাড়া কোথাও যেতে পারি না, আমাদেরকে এখন গাড়ি দেন। তো গাড়ি ছাড়া যেতে পারেন না, গাড়ি কিনে নেন। আপনারা যে সম্পদের হিসাব দিয়েছেন সেখানে অনেকেরই গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা আছে, কেনেন, নিজের গাড়িতে করে ঘুরে বেড়ান। জনগণ চড়বে নিজের গাড়িতে কর দিয়ে, এবং তারপরে চলতে পারবে না, রাস্তায় হকার বসানো হবে, সেগুলো নিয়ে তারা কথা বলবেন। উল্টা তারা কি বলছেন? আমরা জনগণের কাছে যেতে পারি না, আমাদের গাড়ি লাগে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যে এমপি এসেছেন তারও নাকি ওখানে যেতে গাড়ি লাগে। আপনি আমাকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলতে পারবেন? বলতে পারবেন না। ফলে এটা বলিষ্ঠ বিরোধী দল বলে আমার মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে এই বিরোধী দল এসে একটা বিরোধী বিরোধী ভাব করে নিজেদের জন্য অনেক কিছু চাইছেন, এবং তার মধ্যে সবচেয়ে বেশি কি চাইছেন? ওই যে তারা বারবার বলছেন সংস্কার, গণভোট, এটা নিয়ে তো বিরোধী দল বেশি ব্যস্ত আছেন। তাদের বক্তব্যে হাম কোথায়? তাদের বক্তব্যে মানুষের চাহিদার কথা কোথায়? দ্রব্যমূল্যের বিষয় কোথায়? তাদের বক্তব্যে তো এগুলি কোনো কিছু দেখছি না। তারা আছেন ওইখানে বসে, যা কিছু হচ্ছে সবকিছুর জন্য সরকার দায়ী, আর আমরা কিন্তু কাজ করতে পারছি না, আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, সেটা দেন, এগুলো চাইছে। আচ্ছা, এই প্রসঙ্গে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনি কি মনে করেন যে এই যে হামের মতো একটা পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে 50,000-এর বেশি সংক্রমণ ছাড়িয়ে গেছে, এখন সময় হচ্ছে দেশের সবাই, বিশেষ করে যারা বিশেষজ্ঞ রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সবাই মিলে একত্র হয়ে একটা সমন্বিত প্রচেষ্টা, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একত্রিত বা সমন্বিত প্রচেষ্টা আছে? না, আমি বলবো সেই ধরনের কোঅর্ডিনেটেড এফার্ট ওইভাবে হয়নি এখনো। বিশেষ করে কোভিডের সময়ও তাও এক ধরনের যে ঐক্যবদ্ধ এক ধরনের যে লড়াই আমরা কোভিডের করেছি, সময় দেখা গেছে। হ্যাঁ, সেটা আপনাদের এই স্টুডিওতে আমরা বহুবার এসেছি, বহু আলোচনা হয়েছে। এ ধরনের একটি সমন্বিত পরিস্থিতি তৈরি হতে গেলে ওই যে যেটা ডক্টর আব্দুল লতিফ স্যার বলছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে যারা বিরোধী দলে আছেন বা মানে সরকারি দলে, এখানে ওই
ওটা আর ভাবলে চলবে না। বিরোধী দলের মানুষদেরকেও যারা আছেন তাদেরকে আসলে একটা সিস্টেম চেঞ্জের দিকে যাওয়ার কথা। আসলে আমি যেটা বললাম অবকাঠামোগত, আমরা যদি আরও আগে থেকে শুরু করি তাহলে দেখব যে 2020 সাল থেকেও কিন্তু স্পেশাল ক্যাম্পেইনটা কিন্তু হয়নি, মানে টিকার যে স্পেশাল ক্যাম্পেইন থাকে ভিটামিন রুটিন এ ছাড়া। ক্যাপসুলের ক্যাম্পেইনের আবার কথা ভিটামিন এ হয়েছে ক্যাপসুল 14-15 সাল থেকে কিন্তু কোনো ক্যাম্পেইন ভিটামিন এর হয়নি। তো এগুলো যে নিউট্রিশনের যে অবনতিটা আমরা আসলে যখন আমরা যেটাকে বলি এমডিজি মিড টার্ম গোল কিন্তু আমরা আগে পৌঁছেছিলাম, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, যেটা ল্যান্সেটে স্পেশাল ইস্যু বেরিয়েছিল। কিন্তু 15 সাল থেকে আপনি যদি লক্ষ্য করবেন 14-15 সালের পর থেকে আমরা কিন্তু নিউট্রিশনে অবনতি হয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু স্টান্টিং 25% থেকে গেছে। এই যে নিউট্রিশনের অবনতি থেকে শুরু করে ইমিউনিটির অবনতি, নিউট্রিশনের অবনতির কথা বলছেন, সেটা কি পুরোপুরি সরকারের ব্যর্থতা, পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন সেই জন্য? আমাদের ছিল ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম সেই 90 সাল থেকে, যখন আমাদের যে ইয়েগুলো ছিল, পরিকল্পনাগুলো, স্কুল কর্মসূচি ছিল, সেইগুলো কিন্তু দারুণভাবে কাজ দিয়েছিল আমাদের নিউট্রিশন ইমপ্রুভমেন্টে। সেটা কত সাল পর্যন্ত এটা চলেছে? এই 14-15 সালের পর থেকে যখন আমরা এখন যখন 23-24-এর দিকে স্টক টেকিং করলাম, তখন অনেক ডেটা রয়েছে যে আমরা আসলে নিউট্রিশনে এগোইনি, কোনো ক্ষেত্রে পিছিয়েছি কিছু কিছু। আচ্ছা। এবং এই যে নিউট্রিশনের সাথে আপনার যদি মায়ের নিউট্রিশন ঠিক না থাকে, তার তো অ্যান্টিবডি থাকবে না। আপনি যদি সত্যি সত্যি ন্যাচারাল ইনফেকশন হয় মেজলসে, তাকে উনি যদি ভ্যাকসিন পেয়েও থাকে, ধরনের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ইঙ্গিত বলে আপনি মনে করেন, এবং করোনার মতন আমাদের পরিস্থিতি আবার ভবিষ্যতে পড়তে হবে কিনা? আচ্ছা, আমি প্রশ্ন আরেকটা দুটো নিয়ে নিই আরো। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই। উনি প্রশ্ন করুক, তারপরে আসছি আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম হাফসা আক্তার লিয়া, আমিও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি যে অনেক সরকার, মিডিয়া সবাই অনেক সচেতনামূলক যে কাজ যেগুলো এগুলো মানে প্রচার করেছে, কিন্তু বর্তমানে এই যে হামের বিষয়টা, এইটা নিয়ে সরকার বা মিডিয়া কি মানে ওইভাবে দেখা যাচ্ছে না যে এটার যে মানে কি বলে প্রচারণা, এটার আগের মতো নাই। কারণ আচ্ছা, আমরা বুঝতে পারছি। দুটো উত্তর একটু চট করে নিয়ে নেই আমরা। ডক্টর লিয়াকত ভাই, আপনি কিছু বলবেন এটা নিয়ে? প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি কোন কোন দিকটা আরো ইঙ্গিত করছে এই বর্তমান পরিস্থিতি? আসলে আবারও বলছি যে স্বাস্থ্য ঝুঁকি আমাদের এই বিশেষ করে হামের কারণে যে স্বাস্থ্য ঝুঁকি, এগুলো সব প্রিভেন্টেবল। কিন্তু প্রিভেন্টেবল হলেও আমাদের যে ওয়ার্কলোড পড়ে গেছে হঠাৎ করে, সেটার জন্য রাষ্ট্র বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ওইভাবে প্রস্তুত ছিল না। কিন্তু এটা যেটা ঘন্টা বাজাচ্ছে, এটা কোভিডের সময়ে আলোচনাগুলো বারবার হয়েছিল যে আমাদের সিস্টেম প্রস্তুতি দরকার, আমাদের সিস্টেম অ্যাপ্রোচে যাওয়া দরকার। যে আমাদের যেমন এই যে আইসিইউর সংখ্যা বাড়ানো দরকার, বেডের সংখ্যা বাড়ানো দরকার, রোগীর যত্ন নেওয়ার জন্য যে স্বাস্থ্য সহায়কের সংখ্যা বাড়ানো দরকার, টেকনোলজিস্টের সংখ্যা বাড়ানো দরকার, আমাদের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সংখ্যা বাড়ানো দরকার, বাজেটের এবং রাষ্ট্রের যে গুরুত্ব স্বাস্থ্যের প্রতি বাড়ানো দরকার। এই মিডিয়াদের সঙ্গেও যে আমাদের কথা হয়েছিল যে আপনারা স্বাস্থ্যক্ষেত্রে মিডিয়াকে আরও বেশি স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করবেন। কিন্তু পরবর্তীতে কোভিড চলে যাওয়ার পরে কিন্তু আপনার যে প্রশ্নটা পরের জন যেটা বললেন, আসলে সত্যি খানিকটা গুরুত্ব তো কমে গেছে। কিন্তু এইটা যে এই সদা প্রস্তুতিটা আজকে হাম হয়েছে, কালকে আরেকটা আসতে পারে। আমাদের আসলে দরকার হলো সিস্টেম রেডি করা। আমি প্রথমেই বলেছি যে হামের প্রাদুর্ভাব সারা দুনিয়াতেই বেড়েছে, কিন্তু যাদের প্রস্তুতি রয়েছে তারা মোকাবেলাটা ঠিকমতো করতে পারে। তা আমাদের এখনকার চাওয়া হবে আপনাদের কাছ থেকে যে স্বাস্থ্য যে একটা অগ্রাধিকার। দেখুন, বাজেটের 9 নম্বরে ছিল আমাদের স্বাস্থ্য এতদিন। তো এখন যদি সেই স্বাস্থ্যের গুরুত্বই যদি কম থাকে, শিক্ষার গুরুত্ব কম থাকে, অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো সেক্টর, যেটা অন্যান্য সেক্টরের চাইতে গুরুত্ব পেতে হবে, তাহলে রাষ্ট্র গুরুত্ব দিবে, তাহলে মিডিয়া গুরুত্ব দিবে, অন্যান্য সবাই গুরুত্ব দিবে, তাহলে আমরা প্রস্তুত থাকব। এই প্রস্তুত থাকলে কিন্তু দেখা যাবে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে, আসবে। কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে এটা ঠিক যেটাকে বলে প্যান্ডেমিক, হ্যাঁ, কোভিড হয়ে গেছিল প্যান্ডেমিক, এটা তো প্যান্ডেমিকের রূপ লাভ করে নাই, কাজে সারা ওয়ার্ল্ডের দৃষ্টি হয়ে আসে নাই। আমাদের যেটাকে বলা হচ্ছে এখন এপিডেমিকও আমরা ডিক্লেয়ার করা হয়নি। এটার মানে একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি, যদিও এটাকে পরিস্থিতি বলে আপনি মনে করেন? এখনো ক্রাইসিসটাকে যদি ম্যানেজ করা যেভাবে চেষ্টা হচ্ছে, তাতে আসলে যেটাকে প্যানিক তৈরি না করার জন্য WHO এখনো উপদেশ দেয়নি যে এটাকে পাবলিক হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করা। WHO উপদেশ সাপেক্ষে তখন সরকার ঘোষণা করবে। হ্যাঁ, তো যেভাবে করা আছে আমি মনে করি যথেষ্ট গুরুত্ব আমি দেখছি সরকারের তরফ থেকে। যদিও যে বললাম সীমাবদ্ধতা রয়েছে, হিমশিম খেতে হচ্ছে। আমরা যদি সিভিল সোসাইটি, বিশেষ করে নতুন সমাজ, যারা আপনারা নিউ জেনারেশন, আপনারা তখন শুধু হাম নিয়ে না, আপনারা
রাজনৈতিক ব্যবস্থাপনা, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলি, এই যে সংসদে যারা ইলেক্টেড হয়ে যায় তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব কিন্তু এই যে গাড়ি চাওয়া, এই যে ছোটোখাটো বিষয়, মানে বিভিন্ন রকম যেটা বলি এক্সিকিউটিভ দায়িত্ব তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যাতে ভালো মতো চলে তার জন্য পলিসি প্রণয়ন, মানে বিশেষ করে আইন প্রণয়ন। এটা হচ্ছে লেজিসলেটিভ বডি। গণতন্ত্রের 3টা বডি, লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি আর হলো জুডিশিয়ারি। তো এটা হলো লেজিসলেটিভ বডি। তাদের কাজ কিন্তু হলো মূল জায়গাতে বদলানো। আমার 1-2টা ঘটনা দিয়ে কিন্তু এদেরকে ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, ব্যাখ্যা করতে হবে যে তারা কি বলছেন, পলিসি চেঞ্জের জন্য বলছেন কি না। হেলথে যেমন হেলথে বাজেট, হেলথের ব্যবস্থাপনা, হেলথের যে যেমন ধরুন একটা এই হেলথের যে ডিরেক্টর যেগুলো রয়েছে, আপনার যে অধিদপ্তরগুলো রয়েছে, সেখানে কিন্তু পাবলিক হেলথ এবং প্রাইমারি হেলথ কেয়ার অধিদপ্তর নেই। সেখানে আছে ফ্যামিলি প্ল্যানিং রয়েছে, নার্সিং রয়েছে, ডাক্তারি, একটা কমপ্লিটলি অবৈজ্ঞানিকভাবে অধিদপ্তর ডিজাইন আছে। অথচ হওয়া উচিত ছিল একটা ক্লিনিক্যাল সেবা, একটা পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার, একটা হলো শিক্ষা এবং গবেষণা। তো এই যে এই কাজগুলো কাদের করতে হবে? এই কাজগুলো কিন্তু তাদেরকে বলতে হবে। অথচ এই কাজগুলোতে তাদের মনোনিবেশ না দিয়ে কোথায় একটা হাসপাতালে দুর্ঘটনা ওইটাকে হাইলাইট করে কথা বলে ওইটা থেকে পলিসিতে না গেলে তো কথা হবে না। আমরা ডক্টর আব্দুল লতিফ স্যার, দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে সরকারের তরফ থেকে প্রচার করে জনগণকে সচেতন করার একটা দায়িত্ব রয়েছে, সেটা ঠিকভাবে পালন হয়েছে কিনা বা করার সুযোগ দেখেন কিনা, একই সাথে মিডিয়ার দায়িত্ব নিয়েও কথা হয়েছে এখানে। সরকার তো প্রচারণা চালাচ্ছেন, সবগুলা গণমাধ্যমের হাম নিয়ে কথাবার্তা হচ্ছে। এই রোগ কেন এইভাবে ছড়ালো সেটা নিয়েও যেমন কথা হচ্ছে, এটা প্রতিরোধে কি করণীয় সেটা নিয়েও কথা হচ্ছে। এখন ধরেন সেটা যথেষ্ট কি? যথেষ্ট বলে আসলে যথেষ্ট কিনা এটা তো বোঝা যাবে ইম্প্যাক্ট স্টাডি করলে, ইম্প্যাক্ট অ্যানালিসিস যেটা করতে হবে একটা প্রচারণা শেষ হওয়ার পরে অথবা চলাকালীন একটা নির্দিষ্ট সময় পরে, যে আমরা কতজনকে রিচ করতে পেরেছি। কিন্তু যে বোঝার একটা ভুল আছে, সেই বোঝার ভুলের জায়গাটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাতে তো হাম একমাত্র ব্যাধি না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে আগে থেকেই তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল আমাদের জনসংখ্যার তুলনায়, এবং এই অপ্রতুলতার জন্য অনেক কিছু দায়ী। আমাদের বাংলাদেশে 10,000 লোকের জন্য ডাক্তার আছে 5.5 থেকে 7 জন, এটা থাকার কথা 22 থেকে 23 জন, ডাক্তার নাই। আমাদের এখানে নার্স থাকার কথা যা আছে তার 3 ভাগের 1 ভাগ, অথচ থাকার কথা বেশি, কারণ নার্সরা শিফটে শিফটে ডিউটি করবেন, অর্থাৎ একটা বেড দেখার জন্য তো আসলে 3 জন লোক দায়িত্ব 8 পালন ঘন্টা করে করেন। ধরলে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমাদের নার্স রয়েছে ডাক্তারের চেয়ে কম। তো এটা একটা অদ্ভুত পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনি দেখবেন যে এই স্বাস্থ্য ব্যবস্থার যে জনবল, এই স্বাস্থ্য ব্যবস্থার যে সম্পদের অ্যালোকেশন, এই স্বাস্থ্য ব্যবস্থার সম্পদের যে ডিস্ট্রিবিউশন, অথবা এই স্বাস্থ্য ব্যবস্থার যে অন্যান্য যে কম্পোনেন্টগুলি রয়েছে সেইগুলির ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ, এই সব জায়গাতেই এক ধরনের অবৈজ্ঞানিকতার ছাপ রয়েছে। এটা কেন রয়েছে? কারণ যেই কথাটা ডক্টর লিয়াকত আলী এইমাত্র বললেন, যে আমাদের সংসদ সদস্যরা হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডাক্তার আসে নাই এইটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন, ওইখানে কেন ডাক্তার খুঁজে পাওয়া গেল না এইটা নিয়ে অনেক কিছু করেন, এবং নানান ধরনের বিষয়ে দেখবেন তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু হচ্ছে ডাক্তার। কিন্তু আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই। মাশরাফি বিন মুর্তজা একটা নড়াইলের একটা হাসপাতালে গেলেন, সেখানে গিয়ে ডাক্তারদেরকে অনেক ধমকাধমকি করলেন, কিন্তু উনি চলে আসার পরেই ওই হাসপাতালের ছাদ থেকে প্লাস্টার খসে পড়েছে বিছানার উপরে, উনি ছাদের দিকে তাকান নাই। কিন্তু রোগী আসিবার পূর্বেই কি জানি ডাক্তার চলিয়া গেল, অথবা ডাক্তার আসিবার পূর্বেই রোগী মরিয়া গেল, কিন্তু এমপি চলিয়া যাইবার পরেই ছাদ ভাঙিয়া পড়িল। এই অবস্থাটা কেন তৈরি হয়েছে? এর কারণ হচ্ছে আমাদের এখানে স্বাস্থ্যের অব্যবস্থাপনার জন্য যতগুলি উপাদান দায়ী, সেই উপাদানগুলিকে সঠিকভাবে অ্যাড্রেস করা হয় নাই। এখন হাম একটা ব্যাধি মাত্র। যে প্রশ্নটা এসেছিল এখানে, যে আমাদের কি কোভিডের মতো পরিস্থিতি হতে পারে, ভবিষ্যতে এরকম সংক্রামক ব্যাধি আরো আসতে পারে, আসতেই পারে, নতুন নতুন জীবাণু পর্যন্ত আসতে পারে, পুরনো জীবাণু তার রূপ পরিবর্তন করতে পারে। আমাদের অ্যান্টিবায়োটিকগুলি ক্ষমতা হারিয়ে ফেলছে যথেচ্ছাচারী ব্যবহারের কারণে। আমাদের এইখানে বোঝেন না এমন লোকের অ্যান্টিবায়োটিক লেখেন গ্রামে গঞ্জে। এরকম নানান অসুবিধা রয়েছে। এই অসুবিধাগুলিকে দূর করার জন্য তো রাতারাতি কোনো সরকার ব্যবস্থা নিতে পারবেন না, কিন্তু চলমান যে সফল প্রক্রিয়া ছিল, যে প্রক্রিয়াটির সাফল্য সারা পৃথিবীতে স্বীকৃত, এবং বাংলাদেশে হামের বেলায় কি হয়েছিল, আগে আমরা একটা সিঙ্গেল শট হামের টিকা দিতাম, আমরা কিন্তু সেই টিকা থেকে আমরা MMR-এ চলে গিয়েছিলাম, আমরা মামস এবং রুবেলাকে একসাথে দিচ্ছিলাম, এবং এই যে গ্যাভি আমাদেরকে টিকা দিয়ে থাকে, এই গ্যাভি কিন্তু বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল, ভ্যাকসিন চ্যাম্পিয়ন, ভ্যাকসিন হিরো বাংলাদেশকে বলেছিল। হ্যাঁ, তাহলে ইউনিসেফ আর গ্যাভি একসাথে কাজ করে,
তাহলে আপনি যখন বলবেন যে বাংলাদেশে তো টিকার সংকট বহু আগের থেকে তৈরি হয়েছে, তাহলে এই গ্যাভি আর ইউনিসেফ মিলে যে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করলো, তাহলে ইউনিসেফ বুঝে না, গ্যাভি বুঝে না। মুশকিলটা কোথায় হয়েছিল? এই গ্যাভি আর ইউনিসেফে এই টিকাটা সংগ্রহ করে বাংলাদেশকে দিত, এবং এই টিকাটার ক্ষেত্রে সরকার কিছু টাকা দিত এবং গ্যাভি ইউনিসেফ বাকি টাকাটা দাতা সংস্থার টাকা ব্যবহার করত। এই দাতা সংস্থার নির্ভরতা ধীরে ধীরে কমে যাবে, কারণ দাতা সংস্থা ধীরে ধীরে এই টাকাটা আর দিবে না, এরকম একটা জায়গায় যাচ্ছিল। এই কারণে এখানে একটা নতুনভাবে পরিকল্পনা নেওয়া এবং কেনাকাটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। কেনাকাটা কিন্তু বন্ধ হয়েছে এই জন্য না যে টাকা ছিল না, কেনাকাটা এই জন্যও বন্ধ হয় না যে বাজারে টিকা ছিল না। কেনাকাটা বন্ধ হয়েছে কারণ অন্তর্বর্তী সরকার মনে করেছে এটা ইউনিসেফকে দিয়ে কিনাবে না, তারা ওপেন টেন্ডার করবে। ওপেন টেন্ডার করার জন্য একটা প্রস্তুতি লাগে, কেননা এই ওপেন টেন্ডারে টিকা তো বাজারে দোকানে দোকানে বিক্রি হয় না। টিকা যারা প্রস্তুতকারক পৃথিবীতে তাদের সংখ্যা সীমিত, এবং সেইখানে বিভিন্ন দেশ আগে থেকে তাদের রিকোয়ারমেন্ট দেয়, বলে রাখে যে আমার কিন্তু আগামী বছর এত টিকা লাগবে, কারণ অতিরিক্ত টিকা প্রডিউস করা হচ্ছে একটা অপচয়। যে টিকা আপনার পৃথিবীতে লাগবে না আপনি বানিয়ে বানিয়ে রেখে দিবেন তা নয়, এটা একটা বৃহৎ কর্মযজ্ঞ। এই পুরা বিষয়টা না বুঝে যদি কেউ কথা বলেন এবং কাজ করতে যান, তাহলে যা হবে সেটাই অন্তর্বর্তী সরকার করেছেন। তারা ওপেন টেন্ডারে যাবেন, সেটা তো এইভাবে তাড়াহুড়া করে যাওয়ার দরকার ছিল না। ওপেন টেন্ডারে তারা এই 2026-এ যেতে পারতেন, তারা প্রস্তুতি নিতে পারতেন, আরো কিছুদিন পরে যেতে পারতেন, কিন্তু মাঝখানে যে টিকা সংগ্রহ বন্ধ হলো, দেরি হলো, এইটার তো প্রয়োজন ছিল না। বুঝতে পারছি। আমরা আরো কয়েকটা প্রশ্ন নিব। জি, আমার হাতের ডান পাশে। আমি মহিবুল্লাহ ইসলাম রেজা, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। তো ইপিআই এর সর্বশেষ তথ্য মতে যে হামে আক্রান্ত শিশুদের মধ্যে 33 থেকে 34% শিশুর বয়স 9 মাসের কম, যেটা আপনারা উল্লেখ করছেন। সে যাই হোক, তো এই যে 33 থেকে 34% 9 মাসের কম, কিন্তু 9 মাসে বাংলাদেশের টিকা দেওয়ার মানে বয়স হচ্ছে 9 মাস। তো 9 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে, এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার মানে অতিরিক্ত দায়ী করা হচ্ছে কেন? এটা কি বর্তমান সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা বা কৌশল, নাকি আপনার স্বাস্থ্য মানে ধ্বংসপ্রায় স্বাস্থ্য খাত আড়াল করার চেষ্টা? আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই আমরা এই সাইড থেকে। জি, এই পাশে আমার হাতের বাম পাশে মাইক্রোফোন দেয়া। আসসালামু আলাইকুম। তো আমি আসলে দেখলাম যে দেশের জনগণ বিভিন্ন সরকারকে বিভিন্ন দায়ভার দেওয়ার চেষ্টা করছে। তো আমরা যদি এই জিনিসটা একটু ভিন্নভাবে চিন্তা করি, দেখা যায় যে হামে আক্রান্ত শিশুরা কিন্তু আরও বিভিন্ন সমস্যায় ভুগছেন। যেমন চিকিৎসকদের মতে তারা ভিটামিন এ এর অভাবে ভুগছেন, পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুষ্টির কমে ঘাটতি যাচ্ছে, রয়েছে। পুষ্টির ঘাটতি রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের দেশে যারা প্রান্তিক অঞ্চলে বসবাস করে বা গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, তাদের কিন্তু এই সম্পর্কে জ্ঞান খুবই কম। একটি শিশু জন্মগ্রহণের পর তাদের কিভাবে আসলে সেই পুষ্টি চাহিদা পূরণ করতে হয়, তারা এই সম্পর্কে খুবই কম জানেন। তো এই ক্ষেত্রে মানে সরকার কি পদক্ষেপ নিতে পারে? আমরা যদি সরকারকে দায়ভার চাপিয়ে না দিয়ে যদি আমরা যদি সাপোর্ট করি, তাহলে আর কি সরকার কি পদক্ষেপ নিতে পারে জি, এই ক্ষেত্রে? আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন নিতে চাই আমরা ছোট করে, খুব সংক্ষেপে, আমরা আয়োজনের শেষ দিকে। আসসালামু আলাইকুম, আমি সামিউল ইসলাম, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র। আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম। একজন হচ্ছে হত্যার দায়ে হচ্ছে দেশের বাইরে অবস্থান করতেছেন, আরেকজন হচ্ছে হত্যার দায় নিয়ে ভিভিআইপি মানে হচ্ছে ভিআইপি প্রোটোকল নিয়ে হচ্ছে দেশে আছেন। তো এটা আসলে কোন ধরনের বৈষম্য? এটা কি মানে হামের আপনি সাথে দেখেন বিষয় সংক্রান্ত কোনো হ্যাঁ, প্রশ্ন? অবশ্যই হাম সংক্রান্ত। কাজ আচ্ছা। হচ্ছে আমাদের মাননীয় অতিথিবৃন্দ যেটা বললেন হ্যাঁ, হ্যাঁ। যে হামের টিকার সরবরাহ না হওয়ার কারণেই শিশুগুলোর মৃত্যু হচ্ছে। ও আচ্ছা, মানে তাদের ঠিক বিচারের আছে? আওতায় আনবে কিনা তো বা তাদের তদন্ত বিচারের হবে আওতায় কিনা? আনাটা কতটা জরুরি বা কেন আচ্ছা, এই আমরা বুঝতে সরকার এবার প্রশ্নটা বুঝতে পেরেছি। আচ্ছা, শেষ প্রশ্ন নিতে চাই, ওই যে উপরে উপরে খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি সামিহা আক্তার, আমি শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট অনার গার্লস কলেজে একজন শিক্ষার্থী। আমার কোশ্চেনটি হচ্ছে যে হাম এখন কিভাবে সহজে নির্মূল করা যায়, কিভাবে পসিবল, এটার সলিউশনটা আসলে কি? সমাধানের জায়গা। আচ্ছা, আমরা খুব আয়োজনের একেবারে শেষ দিকে কয়েকটা প্রশ্ন যেহেতু আসছে একটু বলে নেই যে এই যে দায় যার কাছেই যাক না কেন বা কার দায়ে এই পরিস্থিতি হয়েছে, সেটা বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন বা প্রশ্নও রেখেছেন, সেটা উত্তরটা একটু সংক্ষেপে আপনাদের কাছ থেকে নিব। জি, ডক্টর লিয়াকত আলী। দেখুন, এটার থেকে একটা শিক্ষা লাভ করতে হবে। দায়ী কিছুটা হলেও তো যে তদন্তের কথা হচ্ছে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক, এটা জরুরি। তদন্তের কথা চলছে। হ্যাঁ, চলছে, এটা জরুরি। হ্যাঁ, কারণ আমরা নিজেদেরকে আত্মসমালোচনার জন্য হলেও অন্তত দায়টা জানা দরকার। কিন্তু এটা কি হয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি যেটা বলি, ইনস্টিটিউশনাল মেমোরি থাকে না। কারণ দেখা যায় যে এক সরকার আসছে, আরেক সরকার আসছে, আরেক সরকার আসছে, আগের সমস্ত কিছু বাতিল করে দিয়ে আবার সব কিছু নতুন করে। এটা যাতে এখন রিপিট না হয়, একটা যে কন্টিনিউটি থাকে, বিশেষ করে যে ধরনের প্রোগ্রামগুলো সফল
সেই সফল প্রোগ্রাম আমি যদি নতুন লোক আসি, আমি যদি নতুন পাওয়ারে আসি, আমরা যেন সেটাকে সম্পূর্ণরূপে বাতিল না করে, আর যদি ট্রানজিশন করতে হয়, কোনো রকম চেঞ্জ করতে হয়, সেটাও যেন সময় নিয়ে পরিকল্পনা মাফিক করি, সেটা একটা। আচ্ছা, উত্তরগুলো একটু সংক্ষেপে নিচ্ছি, দুঃখিত আমি না, একটু ঠিক আপনাদের আছে। কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। একটা আব্দুল তুষার, পুষ্টির ঘাটতি নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী এই জায়গায় যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করছেন দর্শক? পুষ্টির ঘাটতি নিয়ে না, অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে, কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন করেন, আসলে মানুষের আসলে ধারণা না থাকা অথবা ইচ্ছাকৃতভাবে এই ধরনের প্রশ্ন করার একটা প্রবণতা আছে। 9 মাসের কম বয়সী লোকের কেন হচ্ছে, এই কথাটা এই অনুষ্ঠানের মধ্যে আমরা 3 বার বুঝিয়েছি যে প্রশ্নটা ঘুরে ফিরে টিকা বারবার দেওয়ার আসছে। পরে একটা সমাজে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, যাতে করে ক্যারিয়ার যদি রোগটা ছড়ায়ও তাহলে সেটা আরেকজনকে আক্রান্ত করতে পারে না, কারণ মাঝখানে যিনি থাকেন তার টিকা দেওয়া আছে, ফলে তার শরীরে রোগটা গিয়ে যে আরেকজনের কাছে যাবে, ওই যাওয়ার জন্য মাঝখানের লোকটা ওটা ক্যারি করে না। ফলে দেখা যায় যে এরকম অনেক লোকের টিকা দেওয়া থাকলে মাঝখানে যদি একদম টিকা না দেওয়া মানুষও থাকে, তার হার্ম হয় না। যে কারণে আমরা তো কখনোই 95%, 96% টিকা দেই নাই, কিন্তু তারপরেও কেন আমরা হামের সংখ্যা এত কম রাখতে পেরেছি? হাম তো আমরা নির্মূল করি নাই, কিন্তু ইরাডিকেশন করতে পারি নাই। এত কম ছিল এই কারণে যে প্রচুর লোক টিকা দেওয়া থাকার ফলে কারো হাম হয়েছে, কিন্তু ওই ঘরে বাকি সবাই টিকা পেয়েছে, ফলে ওই ঘর থেকে ওই জীবাণুটা বাইরে যাচ্ছে না। এই কারণে যে ওদের হাতের সংস্পর্শে আসবে, ওরা নিয়ে বাইরে যাবে, আরেকটা শিশুকে ধরবে, এরকম অবস্থা তৈরি হচ্ছে না কেন? কারণ অন্যদের টিকা দেওয়া আছে। এই অবস্থাটা গত এই 18-20 মাসে নষ্ট হয়ে গেছে। একটা বিরাট সংখ্যক শিশু তারা টিকা পায় নাই, না পাওয়াতে তারা যখন হাম হচ্ছে এবং তাদের সংস্পর্শে অন্য কেউ আসছে, তারা সবাই হামের জীবাণু ছড়াচ্ছেন। এটা হলো হ্যাঁ, একটা। আমরা এই উত্তর আর পেয়েছি। দ্বিতীয় হচ্ছে অব্যবস্থাপনা রাতারাতি দূর হয় না। অব্যবস্থাপনা দূর করার জন্য সঠিক ব্যবস্থাপনাকে ইমপ্লিমেন্ট করতে হয়, মানুষজনকে প্রশিক্ষণ দিতে হয়, সেই ব্যবস্থাপনা নতুন ব্যবস্থাপনায় তাকে অভ্যস্ত করতে হয়, সেইভাবে দূর হয়। ফলে এই মুহূর্তে কিভাবে এই হামকে নিয়ন্ত্রণ করা যাবে? টিকাদানের যে হার, সেটাকে উচ্চ হারে নিয়ে যেতে হবে। আচ্ছা। আর রোগী যারা, তাদের মধ্যে মৃত্যু কমানোর জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, এবং একই সঙ্গে সংক্রামক ব্যাধি প্রতিরোধের যে প্রোটোকলগুলি আছে সেগুলি সম্পর্কে হাসপাতাল এবং অন্যান্য জায়গাতে যারা সংক্রামক ব্যাধি হ্যান্ডেল করেন তাদেরকে আবারও নতুনভাবে তাদেরকে ইনফরমেশনগুলি দিয়ে দিতে হবে, যে কোনো সংক্রামক ব্যাধি আসলে বা তুমি যদি সন্দেহ করো যে এটা সংক্রামক ব্যাধি, তাহলে সেটাকে তুমি কিভাবে প্রতিরোধ করবে। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা থাকার কারণে এক বিছানায় 3টা রোগী থাকে। ফলে আপনি কি করে এই সংক্রমণ প্রতিরোধ করবেন একটা হাসপাতালে? হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ করার জন্য ডাক্তাররা কি করেন? প্রচুর অ্যান্টিবায়োটিক দেন, কারণ তারা যে আইসোলেট করে কোয়ারেন্টিন করে সংক্রমণ প্রতিরোধ করবেন সেই জায়গা হাসপাতাল বা অন্য কোথাও নাই, এবং না থাকার ফলে আরো বৃহৎ ঝুঁকি তৈরি হচ্ছে, অ্যান্টিবায়োটিকগুলি অকার্যকর হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে কোনো সরকারের এই মুহূর্তে প্রাথমিক দায়িত্ব হচ্ছে আগামী 15, 20, 25 বছরে স্বাস্থ্য ব্যবস্থার এই অন্তর্নিহিত ত্রুটিগুলিকে দূর করে একটা সক্ষম স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টের প্ল্যান করা এবং সেই অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থাকে প্রস্তুত করা। আচ্ছা, আর এই যে এত অব্যবস্থাপনা নিয়ে কথা বা অসন্তোষ প্রকাশ করলেন, সেটা নিয়ে কারা দায়ী, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে আমাদের যে কোনো এই ধরনের বিষয়ে তদন্ত হইতে পারে। হামের ক্ষেত্রে সেটা আপনি মনে যে করেন কোনো কি করা হাসপাতালে যদি মৃত্যুর হার বেড়ে যায়, হাসপাতালের অডিট বলে একটা শব্দ না, আছে, সেটা যদি হাসপাতাল সরকারেরও যদি দায় থাকে, যেমন অন্তর্বর্তী সরকারেও যদি যে কথাগুলো আসছে যে তারা দিতে ব্যর্থ হয়েছেন, তাহলে কারা এর পেছনে ছিলেন সেটা নিয়ে না, তদন্ত হওয়া উচিত বলে নিঃসন্দেহে মনে করেন? সেগুলো তো অবশ্যই, আমি আগেই বললাম যে মানে যে কারা দায়ী ছিল, ঘটনার পেছনে কি ঘটনা ছিল, সেগুলো জানা অত্যন্ত আবশ্যক। জি। সেই সঙ্গে যেটা আবশ্যক, সেটা নতুন জেনারেশনের জন্য যেটা ব্যাপারটা, যে আসলে স্বাস্থ্য জনগণের অধিকার, কিন্তু রাষ্ট্র শুধু এই অধিকারটা এনে দেবে না। আপনারা যদি অন করেন যে প্রত্যেকটা নাগরিক আসলে, আমি রাষ্ট্রের মালিককে, আমি জনগণ আসলে রাষ্ট্রের মূল দায়িত্বে, আমরা যেটাকে আমরা বলি কমিউনিটি এনগেজমেন্ট, শুধু না কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। তো আপনারাই তো কমিউনিটি, আপনার শুধু সিনিয়ররা কমিউনিটি না, আপনারা হচ্ছেন সবচেয়ে রাইজিং কমিউনিটি। আপনারা যদি ওন করেন এবং স্বাস্থ্য ব্যবস্থার জবাবদিহিতা তৈরি করেন সেই একদম মানে কমিউনিটি লেভেলে, তাহলে একমাত্র সরকার যেই আসুক, সরকারে আমলাতন্ত্র যেই আসুক, আসলে তারা আপনাদেরকে ভালো স্বাস্থ্যে উপহার দেওয়ার জন্য যে চেষ্টা, স্বাস্থ্য পুষ্টি সব কিছু মিলিয়ে, এবং আপনারা বিভিন্ন পেশায় যাবেন, শুধুমাত্র স্বাস্থ্য ডাক্তার নার্সের দায়িত্ব না, স্বাস্থ্য হচ্ছে সবার মিলিত দায়িত্ব। যিনি কৃষিকাজ করেন তার নিউট্রিশনটা মানে ফল এবং ফসল থেকেই তো আসবে। যিনি অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন তিনিও তো পাবলিক হেলথ স্পেশালিস্ট। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ওন করতে শিখবেন স্বাস্থ্য ব্যবস্থা। আপনারা যেমন হাম নিয়ে সচেতন হয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনারা সচেতন হবেন, আপনারাও মিডিয়াকে চাপ দেবেন। আপনাকে একটা তথ্য দিই,
এই আমরা শেষ করবো বিগত আপনার এই অন্তর্বর্তী